আজকে পরিকুঞ্জের ছাদ দেখে মনে হচ্ছে কেউ যেন আকাশের নিচে আরেকটা স্বপ্ন রাজ্য সাজিয়ে রেখেছে। চারপাশ জুড়ে ঝুলছে ওয়ার্ম ফেয়ারি লাইট। সোনালি আলোর বিন্দুগুলো বাতাসে তুলে তুলে ছড়িয়ে দিচ্ছে নরম মায়া। ছাদের রেলিং জুড়ে গাঁদা আর রজনীগন্ধার মালা, মাঝে মধ্যে ঝুলন্ত কাঁচের লণ্ঠন। ওপরে খোলা আকাশ, দূরে আধখানা চাঁদ, আর নরম রাতের বাতাসে ফুল আর মেহেন্দির মিষ্টি গন্ধ। ছাদের একপাশে গোল করে সাজানো হয়েছে মেহেন্দির কর্নার। হলুদ, সবুজ আর সোনালি কাপড়ে মোড়ানো লো শিটিং, রঙিন কুশন, কারুকাজ করা পিতলের থালায় সাজানো টাটকা মেহেদি, গোলাপের পাপড়ি, সুগন্ধি মোমবাতি আর ছোট ছোট প্রদীপ। মেহেদি আর্টিস্টদের সামনে রাখা সূক্ষ্ম ডিজাইনের ক্যাটালগ। মাঝখানে নরম কার্পেট পাতা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেয়েরা। কারো হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর্টিস্ট, কেউ শুকনো হাতে ফুঁ দিচ্ছে, কেউ আবার ডিজাইন দেখে মুগ্ধ। ত্রিধা দুহাত ভর্তি মেহেদি লাগিয়ে সকলের মাঝখানে বসে আছে। পাশে বসে আছে পুতুল ও মিহি, তাদের হাতেও মেহেদি দেওয়া। কোথাও থেকে চাপা হাসির শব্দ ভেসে আসছে, কোথাও খুনসুটি, কোথাও ক্যামেরার ফ্ল্যাশ। দূরে মৃদু সুরে বাজছে মেহেদি নাইটের গান, আর তার তালে বাতাসটাও যেন দুলছে। রাতের আকাশের নিচে ফেয়ারি লাইটের ঝিকিমিকি আলোয় মেহেদির গাঢ় সবুজ রং আর মানুষের মুখের হাসি, সব মিলিয়ে ছাদরা তখন এক টুকরো জীবন্ত রূপকথা। রাত গভীর হওয়ায় বিয়েবাড়ির মিউজিক কিছুটা কমে এসেছে। আত্মীয় স্বজনরা জায়গায় জায়গায় চেয়ার নিয়ে গোল করে বসে আড্ডা দিচ্ছে। আবার কেউ কেউ ফিরে যাওয়ার পায়তারা দেখাচ্ছে। কিছু মানুষ ইতিমধ্যেই হালকা রেস্টের জন্য খানবাড়িতে চলে গেছে। আবার কেউ কেউ পরিকুঞ্জের রুমগুলোতে ঘুমানোর জায়গা খুঁজে নিচ্ছে। ত্রিধা সকলের মাঝে চুপচাপ বসে নিজের হাতের মেহেদিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তখনই হঠাৎ ফোনের মেসেজ টিউন বেজে উঠল। সে ফোন হাতে নিয়ে দেখল পুতুলের পাপার মেসেজ। রাত তখন 3টা বাজে, কিন্তু লোকটা তাকে রুমে যেতে বলছে কেন? উনি কি এখনও খানবাড়িতে যায়নি? ভেবেই ত্রিধার কপালে ভাঁজ পড়ল। ত্রিধা এক পলক তাকালো নিজের কোলে মাথা রেখে পুতুলের ঘুমন্ত মুখের দিকে। হাত ভরা মেহেদি, কিন্তু মেয়েটাকেও তো রুমে নিয়ে যাওয়া প্রয়োজন। ত্রিধা কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে মেহেদি তোলা শুরু করল। সেটা দেখে একজন আর্টিস্ট বলল, আরে আপু, আপনি মেহেদি তুলছেন কেন? আর একটু পরে তুললে কালার ভালো হবে। ত্রিধা হাতের দিকে তাকিয়ে বলল, কালার কম হলেও সমস্যা নেই আপু, কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, এখানে অনেক মশা, ওকে এখনই রুমে নিয়ে শুইয়ে দেওয়া প্রয়োজন। আহিয়া মাত্র এক হাতে মেহেদি পড়েছে, আর আরেক হাতে আর্টিস্ট মেহেদি দেওয়া শুরু করেছে। ত্রিধার কথা শুনে সে বলল, তুই বস, আমি পুতুলকে শুয়ে দিয়ে আসি। না আপু, তুমি মেহেদি দাও, আমি নিজেই যাচ্ছি। তখনই পাশ থেকে শোভা উঠে বলল, আমি তো এখনো মেহেদি দিইনি, ওকে আমার কাছে দে। তৃতীয়বার বান্ধবীর দিকে তাকিয়ে আশ্বস্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, আমি পারবো। কাঁচা ঘুম থেকে উঠে আমাকে না দেখলে কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলবে। ওর কথা শুনে আর কেউ কিছু বলল না। ত্রিতা ধীরে ধীরে হাতের মেহেদিগুলো তুলে ফেলল। তখনই জুই আশ্চর্য কণ্ঠে বলল, এত অল্প সময়ে তোর হাতের মেহেদির রং তো অনেক গাঢ় হয়েছে ত্রিধা। তখনই নীল ফোড়ন কেটে বলল, হবে না? আমাদের আয়ান ভিকি তাকে কম ভালোবাসে? ওর কথা শুনেই সকলে হেসে দিল। ত্রিধার তো লজ্জায় মরে যাওয়ার জোগাড়। তাই সে তাড়াতাড়ি করে পুতুলকে কোলে নিয়ে হাঁটলো 2য় তলার দিকে। এদিকে ত্রিধার ফোনে আবারও মেসেজ টিউন বেজে উঠতেই আহিয়া সেদিকে তাকালো। দেখলো ভাইয়ের মেসেজ। সে ত্রিধার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, যুগ যুগ ধরে বেঁচে থাকুক এই ভালোবাসা। ত্রিধা 2য় তলায় নিজের রুমে এসে দেখল হিমেল ও রিফাত বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। সে পুতুলকে একপাশে শুইয়ে সোজা হয়ে দাঁড়াতেই পিঠে শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। মুহূর্তেই হকচকিয়ে উঠে পেছনে তাকাতেই দেখল আইহান ভাই দাঁড়িয়ে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে 2 হাত ভর্তি কাঁচা হলুদ বাটা মেখে দিল ত্রিধার ফর্সা গালে, কপালে ও গলায়। ত্রিধা উত্তেজিত কণ্ঠে বলতে চাইল, এই এই কি করছেন? কিন্তু তার আগেই আহিয়ান ত্রিধার ঠোঁটে নিঃশব্দে চুমু বসিয়ে দিয়ে বলল, শব্দ করো না, মেয়ে উঠে যাবে। অতঃপর ত্রিধাকে কিছু বলতে না দিয়ে আহিয়ান নিজেই আবারও বলল, দেখি হাতের মেহেদিটা কেমন লাল হয়েছে। কথাটা বলে সে নিজেই ত্রিধার 2 হাত টেনে সামনে ধরল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পুরোটা দেখে বলল, কালার তো ভালোই হয়েছে, তার মানে আমার ভালোবাসায় ফরমালিন নেই, কিন্তু মাঝের অংশটা ফাঁকা কেন? ত্রিধা লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলল, এমনি। আহিয়ান ত্রিধার লাজুক মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। অতঃপর পাঞ্জাবির পকেট থেকে একটা মেহেদির কোণ বের করে ফাঁকা স্থানে গোটা গোটা বাংলা অক্ষরে লিখল, আহিয়ানের পরি। ভোর রাত 4:30। দূর দূরান্ত থেকে ফজরের আজান ভেসে আসছে। সন্ধ্যা রাত থেকে হইহুল্লোড় করা বিয়েবাড়িটা এখন নেতিয়ে গেছে একেবারে। ছাদের লাল নীল লাইটগুলো যেন এখন ঝিমিয়ে পড়েছে।
একদল ছেলেরা খানবাড়ি ও পরিকুঞ্জের কোথাও ঘুমানোর জায়গা খালি পায়নি, তাই তো তারা ছাদে এসে স্টেজে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আহিয়ান ও ত্রিধার ছেলে বন্ধুরা ছাদের চেয়ারগুলো লম্বালম্বি করে পেতে ঘুমিয়ে আছে। কারো হাত ঝুলছে, কারো পা ঝুলছে, মাঝে মাঝে মশার কামড়ে নিজের গালে নিজেই থাপ্পড় মারছে। তবুও ক্লান্ত শরীর নিয়ে সকলেই ঘুমোনোতে ব্যস্ত। আজকে 7 নভেম্বর। সকাল গড়িয়ে বেলা বাড়তেই পরিকুঞ্জ যেন রূপ নিল এক আধুনিক স্বপ্নরাজ্যে। পুরো বাড়ি জুড়ে তোড়জোড়, ব্যস্ততা আর উৎসবের উচ্ছ্বাস। মূল গেট থেকে শুরু করে ছাদ পর্যন্ত সবখানে ডেকোরেটরদের টুংটাং শব্দ, ফুল সাজানোর ব্যস্ততা, চারিদিক যেন উৎসবের ছন্দে কাঁপছে। প্রবেশদ্বারে বানানো হয়েছে বিশাল ফুলের তোরণ, রজনীগন্ধা, গাঁদা, লাল গোলাপ আর অর্কিডে মোড়ানো। তোরণের দুপাশে পিতলের বড় বড় প্রদীপ, তার চারপাশে ছড়ানো গোলাপ পাপড়ি। গেট পেরোলেই লাল কার্পেট, দুধারে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি আর সোনালি ড্রেপিং। বাতাসে ফুল আর রান্নার মশলার গন্ধ মিশে এক অদ্ভুত মাতাল করা আবেশ ছড়িয়ে দিচ্ছে। বাড়ির বিশাল ছাদে বসানো হয়েছে ওয়েডিং প্যান্ডেল, মাথার উপর আইভরি আর গোল্ডেন ক্যানোপি, মাঝখানে ঝাড়বাতির শাড়ি, চারপাশে ফেয়ারি লাইটের ঝর্ণাধারা। গোল টেবিলগুলো সাদা কাভারে মোড়ানো, অতিথিদের বসার জন্য আলাদা লাউঞ্জ কর্নার, ভেলভেট সোফা, কুশন আর পাশে হিটার ল্যাম্প, যেন নভেম্বরের হালকা শীত ও আরামদায়ক লাগে। একপাশে বিশাল ফুড কোর্ট, সারি সারি লাইভ স্টেশন, কাচ্চি, রেজালা, রোস্ট, কাবাব, নান, বিরিয়ানি, চটপটি, ফুচকা, ডেজার্ট কাউন্টার, কুলফি, জর্দা, ফিরনি, কি নেই সেখানে। বাবুর্চিরা বিশাল খাবারের হাঁড়ি নাড়ছে, ধোঁয়া উঠছে আর গরম মশলার সুবাসে চারপাশ মৌ মৌ করছে। মাথার উপর কাকা করতে থাকা কাকের দলও যেন বুঝে গেছে আজ এখানে রাজকীয় ভোজ। স্টেজটা যেন এক আলাদা বিষয়। লাল, সোনালি আর অফ হোয়াইট ফুলে বানানো ব্যাকড্রপ, মাঝখানে রাজ সিংহাসনের মতো বরকনের সোফা, উপরে ঝুলছে ক্রিস্টাল ড্রপ, চারপাশে ক্যান্ডেল অ্যারেঞ্জমেন্ট আর সফট স্পটলাইট এসে পড়ছে ঠিক কেন্দ্রবিন্দুতে। আর সেই কেন্দ্রবিন্দুতেই একটু পর এসে বসবে নতুন বর। ত্রিধাকে ইতিমধ্যেই লাল বেনারসিতে মোড়ে বধূ সাজানো হয়েছে। শাড়ির পাথর ও সোনালি কারুকাজ আলোয় চিকচিক করছে। গলায় ভারী সোনার হার, কানে ঝুমকা, কপালে টিকলি, হাত ভরা লাল চুড়ি আর গত রাতের গাঢ় মেহেদি, সব মিলিয়ে যেন কোনো মায়া রাজ্যের লাল পরী। মাথায় টেনে দেওয়া লাল ওড়নার আড়াল থেকে লাজুক মুখটা আরও মোহনীয় লাগছে। বিউটি আর্টিস্ট শেষবারের মতো আঁচল ঠিক করে দিয়ে সরে যেতেই ঘরে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল নিঃশব্দে। এদিকে সকালের নাস্তা খেয়ে পুতুল তো আগেই আবিরের সাথে খানবাড়ি চলে গেছে। যাবার আগে আবির বলে গেছে, আমার নাতনি আজ আমার সাথে দুপুরে একেবারে বরযাত্রী হয়ে আসবে, এর আগে তাকে কেউ আনতে যাবে না। আর সেই কথা মনে পড়তেই বাড়ির সবাই নতুন করে হেসে উঠল, কারণ আজ শুধু একটা বিয়ে নয়, আজ দুই হৃদয়ের বহুদিনের ভালোবাসার পূর্ণতা। বিকাল 5টা বাজে, চারিদিকে আছরের আজান মিলিয়ে গেছে কিছুক্ষণ হলো। তখনই একদল বাচ্চা পরিকুঞ্জের ভেতরে এসে খবর দিল বর এসেছে। সঙ্গে সঙ্গেই তরুণ তরুণীরা গিয়ে গেট ধরল। পুতুল তার দাদুর কোলে ছিল। আবির বরযাত্রীর গেট ধরতে দেখে নিজে ভেতরে চলে যেতে চাইল, কিন্তু পুতুল বায়না করে বলল, আমি ভেতরে যাব না দাদু, এখানেই থাকবো বাবার সাথে। না দাদু ভাই, এটা বড়দের অনুষ্ঠান, এখানে ছোটরা থাকতে নেই। কিন্তু পুতুল সে কথা মানতে নারাজ, সে এখানেই থাকবে। আহিয়ান মেয়েকে কোলে নিয়ে বাবাকে ভেতরে যেতে বলল। কি আর করার, আবির সকল মুরব্বীদের নিয়ে ভেতরে চলে গেল, আর এখানে রেখে গেল একদল তরুণ তরুণীর হই হুল্লোড়। দেখতে দেখতে সন্ধ্যা 7টা বেজে এলো। একটু আগেই আহিয়ান ত্রিধার দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পন্ন হয়েছে। ছোট্ট পুতুল গোলাপি রঙের লেহেঙ্গা পরে মিহির হাত ধরে টুকুর টুকুর করে পুরো বিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আশিক, নাজমুল ও সজীব বাগানে বসেছিল। ওদেরকে দেখে আশিক কাছে ডেকে দুইটার উদ্দেশ্যে জিজ্ঞেস করল, এই যে বেবি গার্লরা, নাম কি তোমাদের? পুতুল কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলল, আমি পুতুল আর ও আমার ফ্রেন্ড মিহি। আশিক বুঝদারের মতো বলল, নাইস নেম, বাট তোমাদের বাবা মায়ের নাম কি? আমি তো তোমাদের চিনতে পারছি না। বিয়ে বাড়িতে ভুল করে ঢুকে পড়নি তো? আশিকের এমন কথায় মিহি জবাব দিল, আমার বাবার নাম মৃদুল। ওর কথা শেষ হতেই পুতুল বলল, আর আমার বাবার নাম আহিয়ান। আশিক ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু আমি তো ওনাদের চিনতে পারছি না, এরা কি নাম করা কোনো চোর ডাকাত? সঙ্গে সঙ্গে পুতুল ওকে বাদ সেতে পড়ল, আরে না না আঙ্কেল, আমার বাবাই হলো মাম্মামের বর। কিন্তু তোমার মাম্মামটা কে মামনি? মেয়েটা দুহাত মুখে চেপে কুটকুটিয়ে হেসে বলল, আমার মাম্মাম হলো বাবাইয়ের বউ। ওদের কথা শুনে আশিক খুক খুক করে কেসে উঠল। সেটা দেখে নাজমুল আর সজীব মিটিমিটি হেসে বলল, শালা বান্ধবীর মেয়েদের সাথে ফ্লার্ট না করে তাড়াতাড়ি নিজে একটা বিয়ে কর,
তখন দেখবি তোর ঘরেও এমন ফুটফুটে পরীরা দৌড়াদৌড়ি করবে। নাজমুলের কথায় আশিকের কাশিটা দীর্ঘ হলো বোধহয়। সে আশেপাশে তাকিয়ে একটা মেয়েকে যেতে দেখে পিছু টেকে পড়ল। এই পিচ্ছি, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে প্লিজ? ওর কথায় মেয়েটা পিছু ফিরে তাকালো। মুহূর্তেই আশিকের কপাল কুঁচকে এলো। এটা তো গতকাল রাতের সেই ধানি লঙ্কা। উষা মুখ থমথমে করে এগিয়ে এসে বলল, কি বললেন আপনি? আমি পিচ্ছি? এমন অনাকাঙ্ক্ষিত কাজে এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে আশিকের। পানি চাওয়ার জন্য আর মেয়ে পেল না, এই ইঁচুড়ে পাকা মেয়েটার থেকেই চাইতে হলো। কি বলবে বুঝতে না পেরে আশিক এদিক সেদিক তাকাতেই ঠোঁটে হাসি ফুটে উঠল। সে উষাকে পাত্তা না দিয়ে একটু দূর দিয়ে যাওয়া আরেকটা ছোট্ট মেয়েকে ডেকে আবার বলল, এই যে পিচ্ছি আপু, তোমাকে না বলেছি এক গ্লাস পানি আনতে? উষা পেছনের দিকে তাকিয়ে দেখল সত্যিই একটা ছোট মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। উষা ঘুরে তাকালো আশিকের দিকে। এই বুড়ো লোকটা যে তার সাথে মজা নিচ্ছে সেটা তার বুঝতে একটু সমস্যা হলো না, কিন্তু কি আর করার, বিনা দোষে এখন তো আর কিছু বলা যাবে না। তাই সে পুতুলের উদ্দেশ্যে বলল, তুই এখানে কি করছিস পুতুল? ফুফি, এই আঙ্কেলটা। বাকিটার বলতে না দিয়ে উষা খেঁকিয়ে উঠে বলল, যার তার সামনে যাবি না, আজকাল দেশে শিশু পাচারকারীর অভাব নেই। অতপর বাচ্চা দুটোকে আর কিছু বলতে না দিয়ে ওদেরকে নিয়ে উষা সেখান থেকে প্রস্থান নিল। সজীব সেদিকে তাকিয়ে আশিকের উদ্দেশ্যে বলল, ভাই, এই পিচ্ছি মেয়ে তোকে শেষ পর্যন্ত ডাক্তার থেকে শিশু পাচারকারী বানিয়ে দিল। ওর কথা শুনে নাজমুলের তো হাসতে হাসতে চেয়ার ভেঙে পড়ে যাওয়ার অবস্থা। আশিক থমথমে মুখে পড়ল, আর বলিস না, এই ধানি লঙ্কা দেখলেই ঝগড়া করতে চলে আসে। অতঃপর সে বন্ধুদেরকে গতকালকের ঘটনা সব খুলে বলল। সেটা শুনে তো সজীব ও নাজমুলের অবস্থা আরও বেহাল। এর মাঝেই সেখানে উপস্থিত হলো নীল, শোভা ও জুঁই। একটু পর কনে বিদায় হলেই সবাই সবার গন্তব্যে আবারও ফিরে যাবে। তাই বন্ধুদের সাথে দেখা করতে আসাই তাদের উদ্দেশ্য। ওদের এত হাসতে দেখে জুঁই কারণ জানতে চাইলে নাজমুল সবটা খুলে বলল। সেটা শুনে ছজন মিলে আরেক দফা হাসল। নীল আশিকের দিকে তাকিয়ে বলল, দোস্ত, তাড়াতাড়ি একটা বিয়ে কর, তাহলে পিচ্ছি মেয়েদের থেকে আর ঝাড়ি খেতে হবে না। আশিক হাত বাড়িয়ে নীলের মাথায় গাঁটটা মেরে বলল, বিয়ে করবো তো, তোর ননদকে। আছে নাকি আমার একটা সিঙ্গেল সুন্দরী বেআইন? নীল রেগে আশিকের বাহুতে দুইটা কিল বসিয়ে দিল। বাবলা, তোকে কতবার বলেছি মাথায় মারবি না? আশিক দুই হাত কচলে পড়ল, সামনে আয়, গালে মারি, দেখবি নামের মতো গালটাও লাল নীল হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও সজীব ওদের ধমকে ঝগড়া থামাল। অতপর সকলের উদ্দেশ্যে বলল, তোরা আড্ডা দে, আমি গিয়ে আমার কলিজাটার খবর নিয়ে আসি, দেখি কিছু লাগবে কি না। ওর কথার জবাবে নাজমুলও বলে উঠল, আমিও যামু, খাড়া, আমার কলিজাটারে দেখি না অনেকক্ষণ। ওদের দুই বন্ধুর কথা শুনে জুই বলে উঠল, যা, তোদের দুইটার কলিজা একসাথেই আছে, বসে বসে প্ল্যান করতেছে কিভাবে তোদের বুক থেকে কলিজাটা বের করা যায়। নাজমুল লাফিয়ে উঠে পড়ল, কি কোষ বহিন, আমরা আবার কি করলাম? বুঝিস না কি করেছিস? একটু আগে তিনজন উষাকে ডেকে যে কথা বলছিলি সেটা রিধিভাবি দেখে গেছে। নাজমুল হাই হাই করে আশিকের উদ্দেশ্যে বলল, শালা, তোর জন্য বোধহয় আমার আর বাপ ডাক শোনা হবে না। নাজমুল ও সজীবের যাওয়ার পানে তাকিয়ে আশিক হতাশ হয়ে পড়ল। আজকে একটা কলিজার বউ নেই বলে। এদিকে আহিয়ান ও ত্রিধার আরশিতে মুখ দেখার পর্ব চলছে। আহিয়া ত্রিধার উদ্দেশ্যে বলল, আয়নাতে কি দেখছো ভাবি? ত্রিধার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। এক বাচ্চার মা হয়ে মেয়েকে কোলে নিয়ে বসে কিনা স্বামীর সাথে আরশিতে মুখ দেখতে হবে, বিষয়গুলো ভাবলেই লজ্জায় হাসপাস লাগে। ত্রিধা চুপ করে আছে বলে আহিয়া আবারও তাড়া দিল। এবার না চাইতেও ত্রিধা আরশিতে তাকালো। দেখলো পাশের মানুষটা বেহার মতো আয়নার দিকেই তাকিয়ে আছে। লোকটার চোখে চোখ পড়তেই ত্রিধা চোখ নামিয়ে নিল। অতপর মিনমিনিয়ে বলল, আমার মেয়ের বাবাইকে। চারদিকের তরুণ তরুণীরা সবাই চিৎকার দিয়ে উঠল। তারপর গোল্ডেন কালার শেরওয়ানি পরে মাথায় পাগড়ি দেওয়া আহিয়ানকে রিহান জিজ্ঞাসা করল, আপনি আরশিতে কি দেখছেন বড় ভাই? আহিয়ান সময় না নিয়ে আরশিতে থাকা ত্রিধার লাজুক মুখ ও ছোট্ট পুতুলের দিকে তাকিয়ে বলল, আমি আমার পুরো দুনিয়াটাকে দেখছি, যে দুনিয়ার বাসিন্দা আমার পরি আর আমার একমাত্র মেয়ে পুতুল। আহিয়ানের এমন কথায় বন্ধুরা সবাই সিটি বাঁচালো। কেউ কেউ খুশিতে হাততালি দিয়ে উঠল। এমন সময় একজন এসে জানালো কোণে বিদায়ের সময় হয়ে গেছে। আহিয়ান সকলের আড়ালে ত্রিধার কানের সামনে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, তুই কাঁদতে কাঁদতে জ্ঞান হারালে আমি কিন্তু একটু মাইন্ড করব না। আফটার অল নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিস, কষ্ট লাগতেই পারে। ত্রিধার সত্যিই ভীষণ কান্না পাচ্ছে, তবে কষ্ট নয়, ভীষণ আনন্দে। দীর্ঘ 6 বছর পর সে খানবাড়িতে যাবে ভাবতেই খুশিতে কান্নার জোয়ার বয়ে যাচ্ছে। নিজের ঘর, নিজের পুরাতন বাড়ি, সেই আপনজনগুলো সবাই সেখানে। ছোটবেলা থেকে কত শত স্মৃতি সেই বাড়িতে। ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করছে।
এর মাঝে আহানের মুখ থেকে এই কথা শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। সে ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে সকলেই অবাক। এতক্ষণের হই হুল্লোড় থেমে সকলের দৃষ্টি ঘুরল এদিকে। আহান এক হাতে ওর কাঁধ জড়িয়ে ধরে পড়ল। আরে বোকা মেয়ে, তুই কান্না কেন করছিস? আমি তো দুষ্টুমি করে বলেছি। নিজের আপনজনদের কাছে ফিরলে কেউ কি কান্না করে? ত্রিধা কাঁদতে কাঁদতে বলল, আহিয়ান ভাই, আমি আর বক্সিবাজারের ফ্ল্যাটে যাব না। আপনি ওই বাড়িটা ছেড়ে দিন। আমি বাকি জীবন সবার সাথে খান বাড়িতেই থাকতে চাই। ইতিমধ্যেই সেখানে খান বাড়ির সকল সদস্য হাজির হয়েছে। মেয়ের আবদার শুনে ওদের চোখেও খুশিতে পানি চলে এসেছে। আহিয়ান ত্রিধাকে শান্ত করতে বলল, তুই কাঁদিস না, আমরা আর যাব না সেখানে। আমি গত মাসেই ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছি। তোকে সারপ্রাইজ দেবে বলে আগে জানাইনি। ওদের দেখে সকলেই ফিক করে হেসে দিল। পুতুল তো কখন থেকে মাম্মামকে ছোট্ট দুই হাতে আদর করে বলছে, কাঁদে না মাম্মাম, তোমাকে কে মেরেছে আমাকে বলো, আমি হিমেল ও রিফাতকে নিয়ে মেরে দিয়ে আসবো। ওর কথা শুনে ত্রিধা চোখের পানি মুছে মিষ্টি হেসে মেয়ের গালে চুমু দিল। রাত 10টা বাজে। আয়ান মেয়েকে কোলে নিয়ে এসে দাঁড়ালো নিজের ঘরের দরজার সামনে। কিন্তু এই বজ্জাত বন্ধুগুলো দরজার সামনে পাহারায় বসে আছে। বাসর ঘর সাজিয়েছে বলে তাদের নাকি টাকা চাই। আয়ান সবগুলোর উদ্দেশ্যে বলল, বাসর শেষ করে একটা মেয়ে পয়দা করে ফেলেছি, এখন নাকি টাকা দিয়ে বাসর ঘরে ঢুকতে হবে। মগের মুল্লুক নাকি? নির্জন নাক মুখ কুঁচকে বলল, ছি, তোর মতো কিপটে মানুষ আমি জীবনেও দেখিনি। সামান্য কয়টা টাকার জন্য বউ রেখে রাতে একা ঘুমাবি? বউ রেখে একা ঘুমাবো তোকে কে বলেছে? বাসর ঘরে ঢুকতে টাকা লাগে, কিন্তু বাসর ঘর থেকে কেউ বের হলে টাকা লাগে সেটা তো কেউ বলেনি। বন্ধুরা সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এটা দেখে আহিয়ান শয়তানি হেসে বলল, যা, তোদের বাসর ঘরে তোরাই গিয়ে ঘুমা। তবে ঘুমানোর আগে আমার বউটাকে বের করে দিস। গতকাল রাতে একা ঘুমিয়েছি, আজকে পারবো না। তখনই রিহান দুষ্টুমি করে বলল, তুই কি বউ নিয়ে অন্য ঘরে ঘুমানোর প্ল্যান করছিস নাকি? আয়ান কিছু বলার আগেই পুতুল তার গালে ধরে টেনে বলল, বাবাই, আমি অন্য ঘরে ঘুমাবো না। আমি দেখেছি আঙ্কেলরা এই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, আমি এই ঘরেই ঘুমাবো। অলোক হাসতে হাসতে বলল, নে, এইবার ঠেলা সামলা। আহিয়ান মেয়েকে বোঝানোর জন্য বলল, ফুলের বিছানায় ঘুমালে শরীর চুলকাবে মাম্মা, আমরা এই পাশের ঘরটাতে ঘুমাবো। কিন্তু পুতুল গাল ফুলিয়ে বলল, তুমি পচা বাবাই, তোমার সাথে আড়ি। ওদের বাবা মেয়ের কাণ্ড দেখে বন্ধুগুলো সব দাঁত কেলিয়ে হাসছে। আয়ান সেদিকে কটমট করে তাকিয়ে বলল, কত টাকা চাই? মৃদুল মুখের হাসি চেপে বলল, বেশি না, মাত্র 1 লক্ষ টাকা দিলেই হবে। বিশেষ দ্রষ্টব্য, 1 টাকা হারিয়ে গেছে বললেও ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আয়ান আশ্চর্য কণ্ঠে বলল, কি, 1 লক্ষ টাকা? ওর আশ্চর্য মুখখানা দেখে সকলেই মিটিমিটি হাসছে। তখনই পুতুল আবারও বলল, বাবাই, আঙ্কেলগুলোকে টাকা দিয়ে দাও না, আমি মাম্মামের কাছে যাব। কি আর করার? আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বদমাস বন্ধুগুলোর দিকে তাকিয়ে বলল, এত টাকার সাথে ক্যাশ নেই, কার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো বল? মৃদুল হেসে বলল, তুই রিহানের অ্যাকাউন্টে পাঠিয়ে দে, আমরা পরে নিয়ে নেব। আহিয়ান পকেট থেকে ফোন বের করে রিহানের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিল। রিহানের ফোনে মেসেজ আসতেই বন্ধুদের মধ্যে হই হুল্লোড় পড়ে গেল খুশিতে। নির্জন পুতুলের 2 গাল টেনে চুমু খেয়ে বলল, তোমার মতো মেয়ে ঘরে ঘরে হোক আম্মা যান। আহিয়ান নির্জনের মাথায় গাঁটটা মেরে বলল, এবার অন্তত ভেতরে যেতে দে। সঙ্গে সঙ্গে সকল বন্ধুরা দরজা থেকে সরে দাঁড়ালো। রিহান আহিয়ানের উদ্দেশ্যে বলল, পুতুলকে আমার কাছে দিয়ে যা, আজকে না হয় মেয়েটা আমাদের সাথে ঘুমাবে। আহিয়ান ভেতরে প্রবেশ করতে করতে বলল, শুধু মেয়ের আবদারেই তোদের পেছনে 1 লক্ষ টাকা খরচ করেছি, নয়তো বউকে ডেকে পাশের রুমে নিয়ে ঘুমিয়ে থাকতাম। ওর কথা শুনে সবগুলো মিটিমিটি হাসছে। আহিয়ানকে আজ বেশ জব্দ করতে পেরেছে, সেটা তাদের অজানা নয়। আহিয়ান ভেতরে প্রবেশ করে দেখল রুমে কেউ নেই। কয়েক সেকেন্ডের জন্য ছেলেটা থতমত খেয়ে ভাবল বন্ধুরা তাকে ঠকিয়েছে, কিন্তু পরবর্তীতে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পেতেই বুঝল ত্রিধা ভেতরে। পুতুল পুরো রুমে এত ফুল দেখে খুশিতে প্রায় আত্মহারা। সে আহিয়ানের গালে চুমু খেয়ে বলল, বাবাই, আমি এই ফুলগুলো দিয়ে খেলবো। আহিয়ান কিছু একটা ভাবছিল, হঠাৎ পুতুলের কণ্ঠে তার ঘোর কাটল। সে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলেছো মাম্মা? পুতুল খাটের দিকে ইশারা করে বলল, আমি এই ফুলগুলো দিয়ে খেলতে চাই। আহিয়ান বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। কি জামানায় এলো, বাবা মায়ের বাসর ঘরে ফুল দিয়ে মেয়ে খেলতে চায়। আহিয়ান মেয়েকে খাটের মাঝখানে ফুলের উপর বসে দিয়ে বলল, তুমি এখানে বসে খেলো, প্রয়োজনে সব ফুল ছিঁড়ে নষ্ট করে ফেলো, বাবাই তোমাকে কিছুই বলবো না। সত্যি বাবাই? তুমি খেলো, বাবাই ফ্রেশ হয়ে আসছে।
পুতুল আর সেদিকে মনোযোগ দিল না। সে তো এত ফুল পেয়ে খেলায় ব্যস্ত হয়ে গেছে। এদিকে আহিয়ান কাবার্ড থেকে একটা শপিং ব্যাগ নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিল। তখনই ভেতর থেকে ত্রিধা চেঁচিয়ে বলল, কে? আমি। ওয়াশরুমে আমার তোয়ালে রাখা, দাও তো। এখনই দিতে হবে? আমি শাওয়ার নিচ্ছি, একটু পরে দিই। এখনই দাও, লাগবে। কথাটা বলেই আহিয়ান মেয়ের দিকে একবার তাকালো। মেয়েটা উল্টো ঘুরে লাল গোলাপগুলো ছিঁড়তে ব্যস্ত। ওয়াশরুমের দরজা খোলার শব্দে আহিয়ান সেদিকে ফিরে তাকালো। ত্রিধা দরজাটা হালকা খুলে তোয়ালেটা বাড়িয়ে দিল। সেটা দেখে আহিয়ানের ঠোঁটে ফুটল দুষ্টু হাসি। সে কি তোয়ালের জন্য দরজা খুলতে বলেছে নাকি? ত্রিধার হাত থেকে তোয়ালেটা তো নিলই না, উল্টো নিজেই ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আহিয়ানের এমন কাজে ত্রিধা খানিকটা ভড়কে গেছে। ত্রিধা মুখের ওপর থেকে ঝর্ণার পানিগুলো দু হাতে মুছে আহিয়ানের দিকে তাকিয়ে বলল, ভেতরে আসলেন কেন? আমি তো তোয়ালে। মেয়েটাকে বাকিটা আর বলতে না দিয়ে আহিয়ান ওর ভেজা কোমর চেপে কাছে টেনে বলল, বাসর করতে এলাম। নতুন করে বিয়ে করেছি আর বাসর করব না? ত্রিধা বুঝি এই সময় এমন কথা মোটেও আশা করেনি, তাই থতমত খেয়ে বলল, মানে? আহিয়ান আর কোনো জবাব না দিয়ে নিজের ঠোঁট দ্বারা শক্ত করে চেপে ধরল ত্রিধার নরম মেয়েলি ঠোঁট। একরাশ শাওয়ারের শীতল জলধারা তাদের দুজনকে ভিজিয়ে দিল মুহূর্তে। সকল বাধা, সকল দূরত্ব মিটিয়ে আবারও দুটি হৃদয় এক হলো। এদিকে হিমেল ও রিফাতকে ঘুম পাড়িয়ে আহিয়া শাওয়ার সেরে এইমাত্র আয়নার সামনে দাঁড়িয়েছে। সারাদিনের বিয়ে বাড়ির ক্লান্তিতে শরীরটা এতক্ষণ ম্যাচ ম্যাচ করছিল, তবে এখন গোসলের পর অনেকটাই ভালো লাগছে। রিহান বন্ধুদের বিদায় দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল আহিয়াকে। মুহূর্তেই যেন তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। আহিয়া আনমনে দুহাতে বডি লোশন মাখছিল। রেহান সেই সুযোগে পকেট থেকে রুমাল বের করে আচমকা পেছন থেকে মেয়েটার চোখ বেঁধে দিল। আহিয়া প্রথমে ভয় পেয়ে মৃদু চিৎকার দিলেও সেকেন্ড কয়েকের মাথায় বুঝে গেল পেছনে দাঁড়ানো মানুষটিকে। রিহানের শরীরের পুরুষালী পরিচিত পারফিউমটা চিনতে তার একটু অসুবিধা হলো না। এতক্ষণে রিহান মুখ গুজেছে তার আহিয়া পাখির ভেজা চুলে। আহিয়া হাত বাড়িয়ে চোখের বাঁধন খুলতে চাইলে রিহান ওর দুহাত নিজের হাতে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ মোহিত দৃষ্টিতে মেয়েটার সুন্দর মুখশ্রীতে চেয়ে থেকে কানের লতিতে আলতো চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, তুমি দিন দিন আরও সুন্দর হচ্ছ জান। বেহায়া লোকটির বেফাঁস কথায় আহিয়া হাঁসফাঁস করে কয়েক কদম পিছতে দেয়ালের সাথে হালকা ধাক্কা খেল। তবে মেয়েটা মাথায় একটুও ব্যথা পেল না। সে ধাক্কা খাওয়ার আগেই রিহান মাথার পেছনে হাত রেখেছে। আহিয়া লাজুক কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, ছেলেরা উঠে যাবে। রিহান হাত বাড়িয়ে রুমের লাইট অফ করে দিয়ে বলল, উঠবে না। অতঃপর তার পুরুষালী খড়খড়ায় হাতে আহিয়ার গোলাপি ওষ্ঠ জোড়া স্লাইড করে নিজের ওষ্ঠ দ্বারা আঁকড়ে ধরল। রাতের সেই ভালোবাসা ভেজা মুহূর্তগুলোর পর ধীরে ধীরে ভোরের আলো জানলার পর্দা ছুঁয়ে রুমের ভেতরে ঢুকে পড়েছে। সকালে নরম রোদে আহিয়া ত্রিধার ফুলে সাজানো বাসরঘরটা যেন আরও বেশি স্বপ্নময় হয়ে উঠেছে। ছড়িয়ে থাকা লাল গোলাপের পাপড়িগুলোতে শিশির মতো ঝিলিক দিচ্ছে আলো। বাইরে কোথাও পাখির কিচিমিচির, সব মিলে এক শান্ত পবিত্র সকাল। ত্রিধা ধীরে ধীরে চোখ মেলল। এক চেনা আর আপন উষ্ণতা অনুভব করতেই মাথা তুলে তাকালো। দেখল আহিয়ানের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আহিয়ানের এক হাত আলতো করে জড়িয়ে আছে তাকে, আর আরেক হাতে জড়িয়ে রেখেছে মেয়ে পুতুলকে, যেন এই পৃথিবীর সব কিছু থেকে আগলে রেখেছে তাদের মা মেয়েকে। মুহূর্তটা বুঝে ত্রিধার ঠোঁটে শান্তির হাসি ফুটে উঠল। অতঃপর রাতের স্মৃতিগুলো এক একে মনে পড়তেই গাল দুটো হালকা লাল হয়ে উঠল। ওইদিকে আহিয়ানও হয়তো তার নড়াচড়া টের পেয়ে আধো ঘুমের মধ্যে চোখ মেলে তাকালো। ত্রিধাকে নিজের এতটা কাছে দেখে তার ঠোঁটেও ফুটে উঠল তৃপ্তির হাসি। নিচু স্বরে বলল, গুড মর্নিং বউ। ত্রিধা চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, সকাল হয়ে গেছে, আমাকে উঠতে হবে। আহিয়ান আরও কাছে টেনে নিয়ে বলল, সকাল তো প্রতিদিনই হয়, কিন্তু এমন সকাল বারবার আসে না। তাদের এই শান্ত মুহূর্তে হঠাৎ পাশ থেকে নরম কণ্ঠে ভেসে এলো, বাবাই, মাম্মাম, আমার ফুলগুলো বিছানা থেকে কে নিল? দুজনে একসাথে চমকে তাকিয়ে দেখল পুতুল ঘুম থেকে জেগে খাটের মাঝখানে বসে আছে, মুখ ভরা নিষ্পাপ হাসি। মুহূর্তেই ঘরের আবহাওয়া বদলে গেল। ত্রিধা লজ্জায় মুখ ঢাকল। মেয়েটা কখন ঘুম থেকে উঠল সে তো দেখেইনি। একটু আগে তো চোখ খোলার পর দেখল পুতুল ঘুমোচ্ছে। তখনই ভেসে আসলো পুতুলের অভিযোগ ভরা কণ্ঠস্বর, আমার ফুল কই মাম্মাম? পুতুলের প্রশ্নে ত্রিধার মনে পড়ল রাতের ঘটনা। রাতে শাওয়ারের পর আহিয়ান ভাই তাকে 6 বছর আগের সেই টকটকে লাল বেনারসিটা নিচে হাতে পরিয়ে দিয়েছিল। মানুষটার পাগলামি দেখে ত্রিধা শুধুই লাজুক এসেছে। সেই সাথে আহিয়ান ভাই রুমে আসার পর যখন দেখল পুতুল বিছানায় একা একাই ঘুমিয়ে গেছে, তখন কতগুলো কাগজপত্র ত্রিধার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, পরিকুঞ্জ তোমার একান্ত নিজস্ব বাড়ি, আমি কেবল সেই বাড়ির ভাড়াটিয়া।
তারপর ত্রিধাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে গলায়, কানে, মাথায় ও হাতে ডায়মন্ডের কিছু গহনা পরিয়ে নিজের মন মতো সাজিয়েছিল। ওনার সাজানো শেষ হওয়ার পর ত্রিধা পুরো বিছানার ফুল পরিষ্কার করে নিচে ফেলে দেয় এবং স্বামী সন্তান নিয়ে স্বস্তিতে ঘুমাতে চায়। এই মাম্মাম! পুতুলের আবারও ডাকে ত্রিধা রাতের ভাবনা থেকে ফিরে এলো। সে মেয়ের উদ্দেশ্যে বলল, ওই ফুলগুলো শুকিয়ে গেছে মাম্মাম, তাই ফেলে দিয়েছি। তোমাকে তোমার বাবাই আবারও ফুল এনে দেবে। মায়ের কথাটা বোধহয় পুতুলের পছন্দ হয়নি, তাই তো গাল ফুলিয়ে বাবাইয়ের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে অভিযোগ করে বলল, বাবাই, এটা পচা মাম্মাম, তুমি ভালো। মেয়ের আহ্লাদ দেখে আহিয়ান মেয়েকে আদর করে ত্রিধাকে হালকা বকে দিল। সকালের সেই মিষ্টি, লাজুক আর ভালোবাসায় ভরা 3টি হৃদয়ের হাসিতে পূর্ণ হয়ে উঠল মুহূর্তেই। সকাল 9টার দিকে ত্রিধা মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে এলো। বিয়ের এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে তার ভীষণ লজ্জা লাগছে। পারিবারিকভাবে খানবাড়িতে আজকেই প্রথম তারা স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়েছে। এসব ভাবতেই তার ভীষণ লজ্জা লাগছে। পুতুল নিচে এসেই দৌড়ে গিয়ে তার নানুর কোলে উঠেছে। তানভীর নাতনিকে কোলে নিয়ে বর্তমানে আহ্লাদে ব্যস্ত। এদিকে হিমেল ও রিফাত আগে থেকেই তাদের নানুর কোলে বসে আছে। আবির 2 নাতিকে 2 হাঁটুতে বসিয়ে ওদের কথা শুনছে। আহিয়া সেই কখন থেকে মেঘ, বন্যা ও রায়কে সকালের নাস্তা বানাতে সাহায্য করছে। ত্রিধা নিচেও গেল কিচেনের দিকে। কিছুক্ষণ পরেই দেখা গেল রিহান ও আহিয়ান কোথাও বের হচ্ছে। উষা ও আদিবা সোফার এক কোণেতে বসে আজকের রিসেপশনে কি পড়বে সেটা নিয়ে ডিসকাশন করছে। মিম ওদের দুইটাকে ধমকে পাঠালো গোসল করতে। আবির ছেলের রিসেপশন পার্টির আয়োজন করেছে কমিউনিটি সেন্টারে। দুপুরের পরপর তারা সবাই সেখানে চলে যাবে। মেঘ আহিয়া ও ত্রিধাকে তাড়াতাড়ি গোসল সেরে চুল শুকিয়ে নিতে বলল। একটু পরেই মেকআপ আর্টিস্ট চলে আসবে। খানবাড়ির কিছু মেহমান গতকালকে বাড়ি ফিরে গেছে। আজকে বাড়ি থেকেই সরাসরি রিসেপশনে যাবে। আবার দূর দূরান্ত থেকে আসা কিছু মেহমান পরিকুঞ্জতে আছে, তারা সেখান থেকেই রিসেপশনে যাবে। সব মিলিয়ে খান পরিবারে এখনও ব্যস্ততা বহমান। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো কমিউনিটি সেন্টারটা যেন রূপ নিল এক স্বপ্নময় জগতের। চারপাশে ঝলমলে গোল্ডেন ফেরি লাইট, সাদা গোলাপি ফুলের সাজ, ঝুলন্ত ক্রিস্টাল ডেকোরেশন, সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে রাজকীয়। হালকা সুরে বাজছে রোমান্টিক মিউজিক। অতিথিদের আনাগোনা, হাসি আড্ডা, সবকিছু মিলিয়ে পুরো হল জুড়ে এক উৎসবের আবহাওয়া। ইতিমধ্যেই খান পরিবারের সকল এখানে উপস্থিত হয়েছে। আর ত্রিধা গাঢ় মেরুন রঙের ভারী কাজ করা গাউন পরেছে। মামামের সাথে ম্যাচিং করে একই রকম প্রিন্সেস গাউন পরেছে পুতুল। মা মেয়ে দুজনকেই আজকে অপূর্ব লাগছে। ত্রিধার গলায় ডায়মন্ডের নেকলেস, কপালে টিকলি, হাতে চুড়ি, সব মিলিয়ে যেন এক জীবন্ত রাজকন্যা। আর আহিয়ান ব্ল্যাক কালারের স্যুট পরে নিজেকে পরিপাটি করেছে। চুলগুলো জেল দিয়ে পেছনের দিকে সেট করা, হাতে সবসময়ের মতো ব্র্যান্ডেড ঘড়ি। তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস আর ভালোবাসা ভরা দৃষ্টি। আহিয়ান আলতো করে মেয়ের হাত ধরে আছে, আর পুতুল সেই কখন থেকে পাপার আঙুলে আঙুল রেখে রিসেপশনের সফট মিউজিকে ঘুরে ঘুরে ডান্স করছে। সে ঘুরলেই তার গাউনটা চারিদিকে ফুলের মতো ছড়িয়ে যাচ্ছে। বিষয়টা পুতুলকে খুব আনন্দ দিচ্ছে, তাই তো আরও বেশি বেশি ঘুরছে। অতিথিরা একজনের পর একজন এসে আহিয়ান ত্রিধার সাথে দেখা করে যাচ্ছে, আবার কেউ কেউ গিফট দিচ্ছে। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ। একসময় ত্রিধার সব বন্ধুরা এলো দেখা করতে। তারা অনেকক্ষণ আগেই রিসেপশন বাড়িতে এসেছে। এসেই একবার ত্রিধার সাথে দেখা করে গেছে। এখন আবার এসেছে শেষবারের মতো দেখা করে যার যার গন্তব্যে পাড়ি জমানোর জন্য। নীল ত্রিধাকে হালকা করে জড়িয়ে ধরে বলল, চলে যাচ্ছি দোস্ত, আবারও কবে দেখা হবে জানি না, তবে সময় পেলে ভাইয়াকে নিয়ে খুলনায় চলে আসিস। ত্রিধার মনটা বেশ খারাপ হয়ে গেল। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছিল, কিন্তু আজকের পর আবারও সবাই সবার কাছে ব্যস্ত হয়ে পড়বে। আবার কবে দেখা হবে কেউ জানে না। নিলয় আহিয়ানের সাথে টুকটাক কথা বলে বিদায় নিচ্ছিল, কিন্তু তখনই লক্ষ্য করল ত্রিধাকে ঘিরে জুই, শোভা ও নীলের মন খারাপের দৃশ্য। সবগুলো কেমন বাচ্চাদের মতো ত্রিধাকে চাপটে জড়িয়ে ধরে আছে। নাজমুল সবগুলোর উদ্দেশ্যে খেঁকিয়ে বলল, মায়া মানুষের ঢং দেখলে বাঁচি না। আরে বাপ, আসুস তো সব এক দেশেই, দেখা আবার হইব। সজীব ওর কথায় তাল মিলিয়ে নীলকে দেখিয়ে বলল, আচ্ছা। সজীব ওর কথায় তাল মিলিয়ে নীলকে দেখিয়ে বলল, দেখ কেমনে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেছে, মনে হইতেছে কালকেই সব ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাইব। ওদের কথা শুনে আশিক, আইয়ান, নিলয় ও মেহেদি একসাথে হেসে দিল। নাজমুল ত্রিধার উদ্দেশ্যে বলল, শরীরের হাড্ডিগুটিতে ব্যথা হইলে তোর 3 বন্ধুর একটারে খবর দিস, আইসা দেখা কইরা যামুনে, আর হাড্ডিগুটি ঠিক কইরা দিয়ে যামুনে। ত্রিধা চোখের পানি মুছে ফিক করে হেসে দিয়ে বলল, তোর বউরে আমাদের হসপিটালে সিজারিন সেকশনে ভর্তি করাই দিস, ফ্রিতে পেট কাইটা বাপ ডাক শোনাই দিবুনে। আশিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকে একটা বউ নেই বলে বান্ধবীর কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নিতে পারছি না।
এবার আহিয়ান আশিকের কাঁধে হাত রেখে বলল, কষ্ট পেও না ছোট ভাই, তুমি ফ্রি টাইমে আমার হসপিটালে এসো। তোমার মাথার 2-3টা তার কেটে দেওয়ার কাজটা নয় আমিই করলাম, তাও ফ্রিতে। ওদের কথা শুনে সকলেই হাসছে। আচমকা মেহেদী নিলয়ের কাঁধে হাত রেখে অসহায় কণ্ঠে বলল, আহারে, এতগুলো ডাক্তারের মাঝে আমরাই একমাত্র অসহায়। ডাক্তাররা যদি ডাক্তারদের এভাবে ফ্রিতে সেবা দেয়, তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? নিলয় ওকে সাপোর্ট করে বলল, ঠিকই বলছেন মেহেদী ভাই, এই 8জন ডাক্তারের নামে আমি থানায় মামলা করব, তাও আমাদের মতো নাদান সাধারণ জনগণদের রেখে নিজেরা ফ্রিতে চিকিৎসা নেওয়া দায়। ওদের কথায় সকলের ঠোঁটেই আবার হাসি দেখা গেল। ওরা আরও একবার বিদায় নিয়ে বন্ধুরা সবাই অনির্দিষ্টকালের জন্য চলে গেল যার যার গন্তব্যে। তবে যে যত দূরেই যাক না কেন, মস্তিষ্কে আজও থেকে গেছে একসাথে কাটানো ভার্সিটির হাসি আনন্দে ভরা দিনগুলো। ওরা যেতেই রিহান ও আহিয়া এগিয়ে এসে দাঁড়ালো আহিয়ান ত্রিধার পাশে। হিমেল ও রিফাত পুতুলের সাথে খেলছে। রিহান আহিয়ানের কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, অবশেষে জীবনের সকল স্বপ্ন পূর্ণতা পেল। আহিয়ান মুচকি হেসে বলল, হুম, তোর তো আমাকে একটা থ্যাঙ্কস দেওয়ার কথা। কেন? থ্যাঙ্কস তো অনেক কারণেই আমি পাও না, তারপরেও একটা আসল কারণ হলো প্রথমবার আমি তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ত্রিধাকে তুই ভালোবাসিস। আহিয়ান রিহানের উদ্দেশ্যে মজা করে বলল, তোর জন্যই তো আমার পরীটা এত কষ্ট পেয়েছে। যদি তখন তোর কথায় ওর মনে ভালোবাসার বীজ রোপণ না করতাম, তাহলে মেয়েটা 2টা বছর এত কষ্ট পেত না। হ্যাঁ তাই, তখন যদি তোদের মধ্যে কিছু মিছু না হতো, তাহলে তুমি ডাক্তারি পাশ করে দেশে এসে দেখতে এহসানের সাথে ত্রিধার গভীর মাখামাখি প্রেম চলছে। পরে ডাক্তারি ছেড়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হতো। আহিয়ান রিহানের বাহুতে ঘুষি মেরে বলল, মোটেও না, আমি নিজের জিনিস নিজের করে রাখতে জানি। এটা ছাড়াও আরও বহু কারণ আছে তোর থেকে আমার থ্যাঙ্কস পাওয়ার। আহিয়ান রিহানের দিকে তাকিয়ে সরাসরি বলল, কলিজার টুকরো বোনকে দিয়েছি, আবার থ্যাঙ্কস চাস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এদিকে ত্রিধা ও আহিয়া কিছু নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু ওদের দুই বন্ধুর হাসি ঠাট্টার শব্দে সেদিকে তাকালো। এর মাঝে সেখানে হাজির হলো নির্জন, অলোক ও মৃদুল। ওরা এসেছে বন্ধুর থেকে বিদায় নিতে। আগামীকাল থেকে সবার অফিসে যেতে হবে, তাই আজকে এত গভীর রাত পর্যন্ত এখানে না থাকাই ভালো। নির্জন আহিয়ানের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল, দোস্ত, শুনলাম বাসর ঘরের ফুলগুলোর নাকি জীবন তেনা তেনা হয়ে গেছে। খুব শীঘ্রই কি আমরা দ্বিতীয়বার চাচ্ছ হওয়ার খবর পাবো নাকি? আহিয়ান রাগে ফুঁসে উঠে বলল, তোদের এসব ফালতু নিউজ কে দিয়েছে? মুহূর্তেই নির্জন, মৃদুল ও অলোক রিহানকে দেখিয়ে দিল। রিহান জিভে কামড় দিয়ে বলল, ডাহা মিথ্যে কথা বন্ধু, আমি এসব কিছুই বলিনি। এসব নিয়ে খানিক্ষণ খুনসুটি করার পর আহিয়ান ও রিহানের বন্ধুরাও রিসেপশন থেকে বিদায় নিল। এদিকে আবির, মেঘ ও তানভীর বন্যা অন্যান্য কেসের সাথে আড্ডা দিতে ব্যস্ত। উষা ও আদিবা পুরো পার্টির সময়টা একসাথেই ছিল। আব্রাহাম একটু পরপর দৌড়ে এসে আদির কোলে উঠছে, আর বয়োজ্যেষ্ঠরা সোফায় বসে তাদের সমবয়সী মানুষদের সাথে গল্প করায় ব্যস্ত। সব মিলিয়ে পুরো রিসেপশন পার্টিটা হাসি আনন্দে কেটে গেল। আজ রবিবার। খানবাড়ি ও পরিকুঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। গত 3 দিনে বিয়ের ঝামেলায় পুরো বাড়ি নোংরা হয়ে গেছে। আহিয়ান সকাল সকাল গিয়েছিল নিজের অফিসে। সেখানে ইম্পর্টেন্ট 2টা মিটিং শেষ করে নিজের বিয়েকে আগামী 7 দিনের সকল কার্যক্রম বুঝিয়ে দিয়ে এসেছে। আহিয়ান ও ত্রিধা একমাত্র মেয়ে পুতুলকে নিয়ে আজ বিকাল 3টার ফ্লাইটে হানিমুন ট্রিপে যাচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সেটা নিয়ে বর্তমানে ত্রিধা লাগেজ গোছানোতে ব্যস্ত। মেঘ, বন্যা ও রায় ওদের রুমেই বসে আছে। এই মা জাতি বসে বসে ত্রিধাকে ছোট বাচ্চার মতো জ্ঞান দিয়ে যাচ্ছে সেই কখন থেকে। ত্রিধা এটা করবে না, ওটা করবে না, পুতুলের খেয়াল রাখবে, ব্লা ব্লা ব্লা। আর ত্রিধা সেগুলো এই কান দিয়ে ঢোকাচ্ছে আর ওই কান দিয়ে বের করছে। পুতুল তার দাদুর কোলে করে বাড়ির বাইরে গেছে দোকান থেকে চকলেট আনতে। হিমেল ও রিফাত 2 ভাই একই সময়ে ঘুমিয়ে থাকার কারণে কাউকেই নিয়ে যাওয়া হয়নি। অবশ্যই এতে আবিরের ভালোই হয়েছিল। 3 বিচ্ছুকে তার পক্ষে একা সামলানো সম্ভব নয়। তার চেয়ে ভালো ওদের জন্য চকলেট সে বাড়িতে নিয়ে আসবে। টিয়া এখনও এ বাড়িতেই আছে। আহিয়ান ত্রিধা দেশের বাইরে বাড়ি জমানোর পর সে চলে যাবে একেবারের জন্য নিজের বাড়ি। এখানে তার আর কোনো কাজ নেই। পুতুলকে সামলানোর জন্য এখন তার নানি, দাদি সবাই আছে। দুপুর 2:45। ঢাকার আকাশ তখন হালকা রোদে ভরা। এয়ারপোর্টে ব্যস্ততা, ভিড় আর চারপাশে বিদায়ের আবহ। খানবাড়ির সকল মহিলা সদস্যরা হাসিমুখে আহিয়ান, ত্রিধা ও পুতুলকে বিদায় জানিয়েছে। আবির, তানভীর ও আদি এসেছে ওদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। আসার সময় উষা, আব্রাহাম ও আদি আহিয়ানকে অনেক গিফট আনতে বলেছে। আহিয়ান নিজেও মনোযোগ দিয়ে শুনেছে ভাই বোনদের আবদারগুলো। একদম শেষ সময়ে আহিয়ান ওর বাবাকে জড়িয়ে ধরল। আবির ছেলের পিঠে হালকা চাপড় দিয়ে বলল, সাবধানে যেও। এদিকে তানভীর ত্রিধাকে এটা সেটা কত কিছু বোঝাচ্ছে। পুতুল 3 দাদুর থেকে বিদায় নিয়ে পাপার কোলে চলে বসল। ওরা ভেতরে যাওয়ার সময় যতদূর দেখা গেল, আবির, তানভীর ও আদি তাকিয়ে রইল। পুতুল শেষ সময়ে দাদুদের হাতের ইশারায় ফ্লাইং কিস দেখালো। মুহূর্তেই ওদের 3 জনের মলিন মুখটা হেসে উঠল। ঢাকা থেকে মালয়েশিয়া
এবং মালয়েশিয়া থেকে সরাসরি বালি শহরে এসে পৌঁছালো আহিয়ান, ত্রিধা ও পুতুল। বিমানটা যখন ধীরে ধীরে মেঘের বুক চিরে নামতে শুরু করলো, জানলার বাইরে প্রথম যে দৃশ্য ধরা পড়ল তা শুধু একটা দেশ না, যেন এক জীবন্ত স্বপ্ন। নীল সমুদ্রের বিস্তৃত বুক, তার গায়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সাদা ঢেউ, আর দূরে সবুজে মোড়া পাহাড়, সব মিলিয়ে পৃথিবীর রং যেন এখানে একটু বেশি নরম, একটু বেশি শান্ত। এয়ারপোর্টে নামতেই উষ্ণ নরম বাতাস এসে মুখে লাগলো। ঢাকার ব্যস্ততা থেকে একেবারেই আলাদা। এখানে সবকিছু শান্ত, ধীর আর রঙিন। পুতুল ছোট ছোট পায়ে দৌড়ে দৌড়ে চারপাশ দেখছে। পাপা, এটা কি নতুন দেশ? আয়ান তাকে কোলে তুলে বলল, হ্যাঁ মা, এটা নতুন দেশ। ত্রিধা পাশে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। তার মনে হচ্ছিল সে পৃথিবীর অন্য এক প্রান্তে চলে এসেছে। বালি, ইন্দোনেশিয়ার এই দ্বীপটায় পা রাখলে প্রথমে যে অনুভূতিটা আসে সেটা হলো সময় এখানে তাড়াহুড়ো করে না। বাতাসটা উষ্ণ কিন্তু আরামদায়ক, যেন দীর্ঘ সফরের ক্লান্তি এক মুহূর্তেই গলে যায়। চারপাশে নারকেল গাছের সারি, রাস্তার পাশে ছোট ছোট সবুজ বাগান, আর দূরে দূরে মন্দিরের নীরব ছায়া। সব মিলিয়ে পুরো দ্বীপটা এক ধরনের শান্ত আধ্যাত্মিক আবহে মোড়ানো। এয়ারপোর্ট থেকে বের হতেই চোখে পড়ল বালির আসল সৌন্দর্য। প্রকৃতি এখানে সাজানো না, বরং স্বাভাবিকভাবেই শিল্পের মতো তৈরি হয়ে আছে। রাস্তার দুপাশে পাহাড়ি ধানক্ষেত এমনভাবে ছড়িয়ে আছে যেন সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে পাহাড়ের গায়ে। মাঝে মাঝে ছোট ছোট জলধারা, আর তার উপর কাঠের ব্রিজ। সব কিছুতেই এক ধরনের গ্রাম্য সৌন্দর্য, যা খুব সহজেই মন ছুঁয়ে যায়। রিসর্টে পৌঁছানোর পথটা ছিল আরও মুগ্ধকর। গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছিল গভীর নীল সমুদ্র, যার সাথে আকাশের সীমারেখা প্রায় মিশে গেছে। ঢেউগুলো খুব জোরে নয়, বরং ধীরে ধীরে বালির বুকে এসে ভেঙে পড়ছে, আবার নীরবে ফিরে যাচ্ছে। মনে হচ্ছিল এই সমুদ্র শুধু দেখার জন্য না, অনুভব করার জন্য। রিসর্টে ঢুকতেই পুরো পরিবেশ যেন হঠাৎ করে বদলে গেল। সামনে বিশাল ইনফিনিটি পুল, তার ওপারে সরাসরি সমুদ্র। পানি আর আকাশ যেন এক হয়ে গেছে। চারপাশে সাদা দেওয়াল, কাঠের নকশা আর ট্রপিক্যাল ফুলের গন্ধ, সব মিলিয়ে একেবারে সিনেমার মতো পরিবেশ। সূর্যের আলো পানির উপর পড়ে এমন ঝিলমিল সৃষ্টি করেছে যেন ছোট ছোট হীরের কণা ভাসছে। বিকেলের দিকে যখন সূর্য ধীরে ধীরে নামতে শুরু করলো, বালি যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটা প্রকাশ করলো। আকাশ লাল, কমলা আর গোলাপির মিশ্রণে ভরে উঠল। সমুদ্রের ধারে দাঁড়ালে মনে হচ্ছিল সূর্যটা ধীরে ধীরে পানির মধ্যে ডুবে যাচ্ছে, আর তার শেষ আলোটা পুরো পৃথিবীকে সোনালি করে দিচ্ছে। দূরে কিছু মানুষ নীরবে বসে সেই দৃশ্য দেখছে। কারো মুখে কথা নেই, শুধু চোখে মুগ্ধতা। রাত নামার পর বালির সৌন্দর্য আরও গভীর হয়ে ওঠে। সমুদ্রের শব্দ তখন আরও স্পষ্ট, বাতাস আরও ঠান্ডা আর নরম। রিসর্টের চারপাশে হালকা আলো জ্বলে উঠেছে, যা পানির উপর পড়ে এক অদ্ভুত ঝিলমিল তৈরি করছে। মনে হয় আকাশের তারাগুলোও নিচে নেমে এসেছে। এই বালি শুধু একটা ভ্রমণের জায়গা না, এটা এমন এক অনুভূতির নাম যেখানে প্রকৃতি, শান্তি আর সৌন্দর্য একসাথে মিলে মানুষকে একটু থামিয়ে দেয়। এখানে এসে মনে হয় জীবন শুধু দৌড়ানোর জন্য না, কখনো কখনো থেমে গিয়ে ভালোবাসার মুহূর্তগুলোকে অনুভব করার জন্য। এটাই বালি, একটা দ্বীপ না, বরং এক টুকরো স্বপ্ন, যেখানে ভালোবাসা আর শান্তি একসাথে নিঃশব্দে বেঁচে থাকে। দীর্ঘ 13 থেকে 14 ঘন্টার জার্নিতে তারা তিনজনেই ক্লান্ত, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বের হলো বালির রাতের শহর দেখতে। রাতে রিসোর্টের চারপাশে নরম আলো জ্বলে উঠল। সমুদ্রের শব্দ, বাতাসের শীতলতা আর দূরের ঢেউয়ের আওয়াজ, সব মিলিয়ে এক অদ্ভুত রোমান্টিক পরিবেশ। আয়ানের কাঁধে মাথা রেখে ফুতুল ঘুমিয়ে আছে। ত্রিধা রিসোর্টের বিচ এরিয়ায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। আয়ান পেছন থেকে এসে এক হাতে তার কাঁধ জড়িয়ে ধরে বলল, কি ভাবছ? ত্রিধা ধীরে বলল, ভাবছি এই সুখটা কি সারা জীবন থাকবে? আহিয়ান একটু কাছে এসে বলল, যতদিন তুমি আর আমি কাছাকাছি থাকবো ততদিন। আই উইশ সেটা যেন মৃত্যুর আগ পর্যন্ত হয়। ত্রিধা চোখ বন্ধ করল। তার মনে হলো এটাই হয়তো শেষ না, বরং সবচেয়ে সুন্দর শুরু। পরের দিন সকালে নরম রোদে যখন ধীরে ধীরে বালির আকাশে ছড়িয়ে পড়ছিল, তখন বালির বাতাসে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য ভেসে বেড়াচ্ছিল। রাতের ক্লান্তি যেন এখানকার আলো হাওয়ায় ধুয়ে যাচ্ছে। রিসোর্টের বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। নীল পানির বুকের উপর সোনালি আলো চিকচিক করছে, আর দূরে নারিকেল গাছগুলো বাতাসে আলতো তুলছে। সকাল ঠিক 7টার দিকে তাদের যাত্রা শুরু হলো। গাড়ি যখন এগিয়ে চলল, রাস্তার দুধারে সবুজ পাহাড় আর পাহাড়ি জমি এমনভাবে সাজানো ছিল যেন কেউ যত্ন করে রং তুলিতে এঁকে দিয়েছে। তিতা জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছে, তার চোখে অন্যরকম মুগ্ধতা। আয়ান মাঝে মাঝে তার দিকে তাকিয়ে শুধু হালকা হাসছে। কোনো শব্দ নেই, তবুও পুরো মুহূর্তটা ভরে আছে ভালোবাসায়। তাদের প্রথম গন্তব্য ছিল পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ি ধানক্ষেত, তেগেলালাং রাইস টেরেস। এখানে নামতেই ত্রিধা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সবুজের অসীম ঢেউ পাহাড় পেয়ে নেমে গেছে নিচে, আর ভোরের আলো তার গায়ে পড়ে এমন এক জ্যোতি তৈরি করেছে যা চোখে না দেখলে বোঝা যায় না। আয়ান ধীরে বলল,
এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা। ত্রিধা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। সে আর কিছু বলতে পারল না, কারণ দৃশ্যটাই কথা কেড়ে নিচ্ছিল। সেখান থেকে তারা গেল উবুদের দিকে। ছোট ছোট রাস্তা, আর্ট গ্যালারি, কাঠের তৈরি দোকান আর ক্যাফের ভেতর থেকে ভেসে আসা কফির গন্ধ, সব মিলিয়ে উবুদ যেন বালির হৃদয়। পুতুল গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, আর আহিয়ান তাকে কোলে নিয়ে হাঁটছিল, যেন পুরো পৃথিবীটাই তার ছোট্ট পরিবার। দুপুরের দিকে তারা পৌঁছালো কুটা বিচে। সূর্য তখন মাথার উপর, কিন্তু বাতাস ছিল অদ্ভুত আরামদায়ক। সাদা বালির উপর হাঁটতে হাঁটতে ত্রিধা এসে বলল, এখানে এসে মনে হচ্ছে সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। আহিয়ান হাসল। এটাই বালির ম্যাজিক। তারা সামান্য লাঞ্চ করে কিছুক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে রইল। ঢেউগুলো ধীরে ধীরে এসে বালির গায়ে ছুঁয়ে আবার ফিরে যাচ্ছিল, যেন কারোর সাথে খেলা করছে। ঠিক দুপুর 3টায় তারা ফিরল সেমিনায়ক রিসোর্টের দিকে। সূর্য তখন একটু একটু পশ্চিমে হেলে পড়ছে, আকাশে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। বিকেলের সেই সময়টা ছিল আলাদা। রিসোর্টের সামনে বিস্তীর্ণ সমুদ্রের ধারে নরম বালি। ছোট্ট পুতুল দৌড়ে দৌড়ে বালির ভেতর থেকে শ্বাস কুড়িয়ে আনছে। তার ছোট ছোট হাতের মুঠোয় ভরে যাচ্ছে সাদা গোল রঙিন শ্বাস। সে মাঝে মাঝে আনন্দে হেসে উঠছে, আবার নতুন কিছু খুঁজতে দৌড়াচ্ছে। আর একটু দূরে আহিয়ান আর ত্রিধা বসে আছে সমুদ্রের ধারে। নরম বালির উপর তারা বসে আছে। সামনে বিশাল নীল সমুদ্র। ঢেউগুলো এসে তাদের পায়ের কাছে ভেঙে পড়ছে, আবার ফিরে যাচ্ছে, যেন কোনো নীরব ভাষায় কথা বলছে। ত্রিধা হালকা করে মাথা রাখলো আহিয়ানের কাঁধে। আহিয়ান শুধু তার হাতটা ধরে রাখল, চুপচাপ, স্থিরভাবে। কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু সমুদ্রের শব্দ, বাতাসের স্পর্শ, আর এক পরিবারের নিঃশব্দ সুখ। দূরে পুতুল তখনও বালির ভেতর শ্বাস কুড়াচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে ডাকছে, পাপা, মাম্মাম, দেখো এটা পেয়েছি। আর তারা দুজন শুধু তাকিয়ে থাকে। ত্রিধা যখন আহিয়ানের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে আছে, তখন আহিয়ান দূর দূরান্তের নীল সমুদ্রে তাকিয়ে আছে। সমুদ্র পাড়ের বাতাসে ত্রিধার লম্বা খোলা চুলগুলো এলোমেলো উঠছে। হঠাৎই আহিয়ান গভীর কণ্ঠে গিয়ে উঠল, ভালোবাসি তাই তোকে চাই আমার পৃথিবী জুড়ে, ভালো লাগে তাই চলে যাই আমি হাওয়াতে উড়ে, যেন বেপরোয়া ডানা পেয়েছে ঠিকানা, চোখে চোখে হলো পরিচয়, এই পথ যদি না শেষ হয়, ও এই পথ যদি না শেষ হয়। ত্রিধা এতক্ষণে আহিয়ানের কাঁধ থেকে মাথা তুলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহিয়ান ওর কপালে গভীর এক চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি পরি, আমৃত্যু ভালোবাসি তোকে। যদি পরবর্তী জন্ম বলে কিছু থাকে, সেই জন্মেও আমি তোর আহিয়ান হয়ে জন্ম নিতে চাই, আর তুই হবি আহিয়ানের পরি। ত্রিধা আহিয়ানের চোখে চোখ রেখে মোহিত কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। তখনই ঢেউয়ের গর্জনের তালে তালে দূর থেকে ভেসে আসলো ছোট্ট পুতুলের খিলখিল হাসির শব্দ। মেয়েটা বালিতে আঁকিবুকি করছে। আহিয়ান আর ত্রিধা হাতে হাত রেখে এগিয়ে গেল মেয়ের দিকে। অতপর দুজন মেয়ের দুই হাতে ধরে সমুদ্রের পানিতে পা ভেজালো। ত্রিধার শাড়ির নীল আঁচল বাতাসে দুলছে। পুতুলের হাসির শব্দে যেন পুরো সমুদ্রটাও এক মুহূর্তে জীবন্ত হয়ে উঠল। ছোট্ট সেই মুহূর্তে মুছে গেল অতীতের সব ক্লান্তি, সব অপেক্ষা। নীল আকাশ আর নীল সমুদ্রের মাঝে তাদের ছোট্ট পৃথিবী থেমে গেল না, বরং ভালোবাসা হয়ে মিশে গেল সময়ের অনন্ত নীরবতায়। তাহলে এই পর্যন্ত কমপ্লিট আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 3, লেখিকা ফারজানা মনি। সবাইকে অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত উপন্যাসটা শুনলে আমার সাথে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর পরবর্তী একটা উপন্যাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।